হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। আজকে আমরা ডাব্লিউবিবিএসসি বোর্ডের ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা চ্যাপ্টারটা করব, যেটা হচ্ছে তোমার বইয়ের তৃতীয় অধ্যায়। এর আগে আমি গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করেছি। ওখানে 6টা পার্ট আছে। 6টা পার্টের মধ্যে তোমরা গাণিতিক প্রশ্নের সমাধান থিওরি পুরো কমপ্লিট পোর্শন পাবে। সেটা আমার চ্যানেলে ভিজিট করলেই পাবে, কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো প্লে লিস্টে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর মূল কনসেপ্টের আরেকটা ভিডিও আমি দিয়েছি, যেটা তোমাদের খুব কাজে লাগবে ক্লাস 9, 10, 11, 12 এর জন্য, আর রাসায়নিক গণনার জন্য ওটা খুবই দরকারি একটা ভিডিও। আর এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। এটা পুরোটা দেখলে তোমরা রাসায়নিক গণনার যে কোনো অঙ্কের সমাধান নিজেই করতে পারবে। আর অবশ্যই তোমরা ভালো লাগলে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। দেখো, প্রথমেই রাসায়নিক গণনা জানার পড়ার আগে আমাকে জানতে হবে যে রাসায়নিক গণনা মানেটা কি। দেখো, আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। এদেরকে কি বলে? এদেরকে বলে বিক্রিয়ক। যারা বিক্রিয়া করে তাদেরকে কি বলে? বিক্রিয়ক। আর এদেরকে কি বলে? বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এবার আমরা রাসায়নিক গণনাতে কি করব? আমরা রাসায়নিক গণনাতে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি যে তাদের পরিমাণ, সেগুলো আমরা এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বের করব। এটাকেই আমরা বলছি রাসায়নিক গণনা। ঠিক আছে, বেশ। এই রাসায়নিক গণনার অঙ্ক তোমাদের পড়বে। সেই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কতগুলো সূত্র বলতে পারো বা কতগুলো বেসিক কনসেপ্ট আছে, সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো তার সেই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমি প্রথমে পারমাণবিক ভর আর আণবিক ভর এই দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই। তবেই তোমরা আগে এই চ্যাপ্টারটাতে এগোতে পারবে। তোমরা আণবিক ভর আর পারমাণবিক ভরের যদি ডিটেলসে জানতে চাও, তাহলে আমার মূল কনসেপ্টের ভিডিওটা অবশ্যই দেখবে। সেটা আমি হিন্দিতে করেছি, কিন্তু আশা করি তোমরা বেশিরভাগ জনই বুঝতে পারবে। দেখো, পারমাণবিক ভর পারমাণবিক ভর পারমাণবিক ভর পারমাণবিক ভর বা গুরুত্ব বা ওজন, তিনটে জিনিসই একই। গুরুত্ব বা ওজন। দেখো, কথাটা শুনেই বুঝতে পারছো পারমাণবিক গুরুত্ব পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর ভর। তো একটা পরমাণুর ভর, পরমাণুর পারমাণবিক ভরটা কি হয়? দেখো, আমরা ধরে নাও অক্সিজেন নিয়েছি। অক্সিজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, এটাই কি হয়? এটাই হয় পারমাণবিক সংখ্যা, এটাই হয় ইলেকট্রন সংখ্যা, এটাই হয় প্রোটন সংখ্যা। আর আমরা জানি যে ভর সংখ্যা হচ্ছে 16। তো একটা পরমাণুর ভর সংখ্যাটাই তার পারমাণবিক ভর হয়। ভর সংখ্যাটাই তার পারমাণবিক ভর হয়। তাহলে আমরা লিখতে পারি ভর সংখ্যা সমান পারমাণবিক ভর। পারমাণবিক ভর, ভর সংখ্যা সমানে আমরা বলতে পারি পারমাণবিক ভর। বেশ, কেন হলো সেটা দেখো। এবার ধরে নাও এটা অক্সিজেনের, আমি নিউক্লিয়াসের স্ট্রাকচারটা আঁকছি। এটা অক্সিজেনের নিউক্লিয়াস, আর এখানে দুটো অরবিট আছে, তোমরা জানো, কক্ষপথ। এখানে দুটো ইলেকট্রন থাকে প্রথম কক্ষপথে, এখানে দুটো ইলেকট্রন থাকে, আর এখানে থাকে কটা? 6টা। 1, 2, 3, 4, 5, 6। তো আমরা জানি রাদারফোর্ডের আমরা যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা আছে, সেখান থেকে আমরা পড়েছি যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, আর পরমাণুর যে মোট ভর সেটা নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান। নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান। আর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউট্রন থাকে আর প্রোটন থাকে। নিউট্রন থাকে আর প্রোটন থাকে। নিউট্রন আর প্রোটন আর ইলেকট্রনের যে ভরটা হয়, সেই ভরটা খুবই নগণ্য হয়। ওই জন্য আমরা নিউক্লিয়াসের যে ভরটা পাবো সেটাই হবে পরমাণুর ভর। অধিকাংশ স্থানই ফাঁকা পরমাণুর, আর মোট ভরটা কেন্দ্রীভূত থাকে নিউক্লিয়াসে। এটা আমরা পড়েছি। এটা একটু বুঝতে চাইলে ধরে নাও ইলেকট্রনের ভরটা হচ্ছে তোমার 3, আর নিউট্রনের ভরটা হচ্ছে তোমার 1000, আর এর ভরটা ধরে নাও হচ্ছে 1005। তাহলে পরমাণুর মোট ভর এই দুটোর যোগফল হবে। তিনটা এদের তুলনায় খুবই নগণ্য। তাহলে একটা পরমাণুর ভর তার ভর সংখ্যার কেন সমান হয়? কারণ ভর সংখ্যা মানেই আমরা জানি নিউট্রন আর প্রোটনের যোগফল। ভর সংখ্যা মানে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার যোগফল। তাহলে ভর সংখ্যাটা পারমাণবিক ভর কেন হচ্ছে?
কারণ নিউক্লিয়াসের মোট ভরই হচ্ছে পরমাণুর একটা পরমাণুর ভর। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝতে পারলে। এবার এবার দেখো, তাহলে এবার আমরা যে বেশিরভাগ মৌলগুলো দেখবো, বেশিরভাগ মৌলগুলো তোমাদের 1 থেকে 20-র মধ্যে যেগুলো আছে, ধরো নাও অক্সিজেন। অক্সিজেনে দেখো এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা আর এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। তাহলে দেখো ভর সংখ্যাটা ঠিক পারমাণবিক সংখ্যা ডবল হচ্ছে, পারমাণবিক সংখ্যা ডবল হচ্ছে। এটা একটু বলতে গেলে কি হবে দেখো বোঝাই। পারমাণবিক ভর, পারমাণবিক ভরের একটা সূত্র, জেনারেল একটা সূত্র তোমরা করতে পারো, যেটা সবার ক্ষেত্রে কাজে লাগবে না, কিন্তু কিছু কিছু মৌলের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রেই তোমরা এটা কাজে লাগাতে পারো। দেখো পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান ভর সংখ্যা, এটা আমি বললাম ভর সংখ্যা। আর ভর সংখ্যা সমান কি? নিউট্রন প্লাস প্রোটন। ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। এবার বেশিরভাগ যে মৌলগুলো আছে তোমাদের, তোমাদের যে মৌলগুলো আছে, ধরো অক্সিজেন, অক্সিজেনে এখনই বললাম এটা 8, এটা 16। তাহলে এর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কত? 16। আর ভর সংখ্যা কত? 16। আর এর মধ্যে নিউট্রন কতগুলো আছে? নিউট্রন আছে 8টা, প্রোটন আছে 8টা। অক্সিজেনে নিউট্রন আছে 8টা, প্রোটন আছে 8টা। তারপর নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন, নাইট্রোজেন 7, 14। নাইট্রোজেনেরও নিউট্রন আছে 7টা, প্রোটন আছে 7টা। তারপর তোমার আর কি বলবো, আর ধরে নাও সালফার, সালফারের তোমার 8, 16, 8, 16, এই সরি 16, 32, 16, 32, 16, 32। তাহলে এর ক্ষেত্রে নিউট্রন হচ্ছে তোমার, নিউট্রন কতগুলো হচ্ছে? নিউট্রন হচ্ছে তোমার 16টা, আর প্রোটন হচ্ছে তোমার 16টা। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখছো যে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান। মানে আমরা এখানে লিখতে পারি যে, আমরা এখানে কি লিখতে পারি? নিউট্রন, নিউট্রন, নিউট্রনের জায়গাতে তাহলে আমরা প্রোটন লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল প্রোটন প্লাস প্রোটন, প্রোটন প্লাস প্রোটন। এই কনসেপ্টটা তোমরা কোথাও পাবে না, কোনো বইয়ে পাবে না, বা কারোর কাছে বুঝতেও পারবে না। দেখো মানে এটা সচরাচর সবাই বলে না, প্রোটন প্লাস প্রোটন। তাহলে দুটোই আমি নিউট্রনের জায়গাতে প্রোটন লিখেছি কেন? কারণ বেশিরভাগ যৌগের ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে, আমরা পরমাণুর ক্ষেত্রে দেখলাম যে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যাটা সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? এটা 2 ইন্টু প্রোটন সংখ্যা, 2 গণিত প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, তাহলে 2 গণিত প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা মানেই আমরা কি জানি? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এটা লিখবো 2 গণিত পারমাণবিক সংখ্যা, 2 গণিত পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, 2 গণিত পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে আমরা একটা কি সূত্র পেলাম? যে পারমাণবিক ভর সমান, পারমাণবিক ভর সমান হচ্ছে তার ভর সংখ্যা, আর সেই ভর সংখ্যা আর পারমাণবিক ভরের আরেকটা সূত্র পেলাম যে পারমাণবিক ভর সমান হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা। বেশ, এবার দেখো, এবার পারমাণবিক ভরের কনসেপ্টটা গেল। এবার আণবিক ভরটা দেখো, আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর। দেখো আণবিক ভরের কনসেপ্টটা ক্লিয়ার হলে তোমরা তারপরে সূত্রগুলো জানতে পারবে। আণবিক ভর, আণবিক ভর আর আণবিক গুরুত্ব, আণবিক ওজন একই। আণবিক ভর মানে কি? মানে অণুর ভর, অণুর ভর, অণুর ভর। আর অণু কি দিয়ে তৈরি? অণু হচ্ছে পরমাণু দিয়ে তৈরি। তাহলে অণুর ভর সমান হচ্ছে পরমাণুর ভর, পরমাণুর ভরের যোগফল, পরমাণুর ভরের যোগফল, পরমাণুর ভরের যোগফল। ধরে নাও H2O, এটা একটা অণু, H2O একটা অণু। এটা কি কি পরমাণু দিয়ে তৈরি? একটা, 2টি হাইড্রোজেন পরমাণু দিয়ে, একটা অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে কি লিখবো? 2টি H পরমাণুর ভর, H পরমাণুর ভর প্লাস একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর। ঠিক আছে, বেশ। এবার দেখো, এবার আমি যে তোমাদেরকে বললাম যে ভর সংখ্যা সমান, পারমাণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক সংখ্যা, সেটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের ক্ষেত্রে নিউট্রন সংখ্যার প্রোটন সংখ্যাটা কি, নিউট্রন সংখ্যার প্রোটন সংখ্যাটা সমান। কিন্তু দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে
হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের যদি এটা নিউক্লিয়াস হয় আর বাইরে এটা ইলেকট্রন কক্ষ হয়, তাহলে আমরা জানি যে এখানে একটাই প্রোটন থাকে আর এখানে এই বাইরে একটা ইলেকট্রন ঘোরে, বাইরে একটা ইলেকট্রন ঘোরে। আর একটু ভালো করে রাখি এটা, এই হাইড্রোজেনের ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয় আর এটা যদি ইলেকট্রন কক্ষ হয়, তাহলে এখানে তোমার একটাই ইলেকট্রন, একটাই প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে আর বাইরে একটাই ইলেকট্রন ঘোরে, একটা ইলেকট্রন ঘোরে। তাহলে এর ভর সংখ্যা হচ্ছে একটা প্রোটনের ভর সংখ্যার সমান এই ভরের সমান, তার মানে সেটা হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু দুই গণিত পারমাণবিক সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যার কত, 1 বটে, আর 2 দিয়ে গুণ করলে 2 গণিতে 1, তাহলে 2 হবে না, এর ক্ষেত্রে 1ই হবে। ঠিক আছে, এটা এক্সেপশন। আমি যখন সূত্রগুলো লিখবো তখন এক্সেপশন গুলো লিখে দেবো। দেখো তো, তাহলে এখানে একটার 1 বললাম, তাহলে দুটোর হবে 2, তাহলে 2 গণিত 1 প্লাস একটা অক্সিজেনের। অক্সিজেনের ক্ষেত্রে ওই সূত্রটা খাটবে। অক্সিজেনের একটি পরমাণুর ভর সমান কি হবে, 2 গণিত পারমাণবিক সংখ্যা, মানে 2 গণিত 8, 8 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা। তাহলে 2 যুক্ত 16 সমান হচ্ছে 18। ঠিক আছে, এইটা হলো তার আণবিক ভর। আর এটাকে গ্রামে করলে কি হবে, গ্রামে আমরা এখানে গ্রামে লিখতে গেলে 18 গ্রাম করে দিতে পারি। ঠিক আছে, বেশ। এবার তোমরা সূত্রগুলো একের পর এক দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। সূত্রগুলো দেখো, একে একে আমি সূত্রগুলো লিখবো। ওই সূত্রগুলোর মাধ্যমে তোমরা বাকি যত অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো করতে পারবে। তো প্রথম সূত্রটা হচ্ছে, দেখো প্রথম সূত্র 1 নাম্বার, আণবিক ভর সমান হচ্ছে পারমাণবিক ভরের যোগফল। পারমাণবিক ভরের যোগফল। ঠিক আছে, 2 নম্বর, আণবিক ভর সমান তোমরা এটা পেলে। আর পারমাণবিক ভর সমান কি, পারমাণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক সংখ্যা, 2 গণিত পারমাণবিক সংখ্যা। এবার এটা বললাম আমি, যাদের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের পরিমাণটা সমান তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর যাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে তোমাদেরকে তাদের পারমাণবিক ভরগুলো মনে রাখতে হবে, বা তোমাদের থার্ড ব্র্যাকেটে বেশিরভাগই দেওয়া থাকে। যেরকম ধরে নাও ক্লোরিনের থাকে তোমার 35.5, লোহার হচ্ছে তোমার 55.85, কপারের হচ্ছে তোমার 63, জেডেন এর হচ্ছে তোমার 65.4, তারপর পটাশিয়ামের হচ্ছে তোমার 39। এইগুলো হচ্ছে কতগুলো এক্সেপশন যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লোরিনের 35.5, লোহার হচ্ছে 55.85, কপারের হচ্ছে 63, জেডেনের হচ্ছে 65.4, আর পটাশিয়ামের হচ্ছে 39। আর বাকি কতগুলো আছে সেগুলো তোমরা মোটামুটি এগুলোই থাকে, এই 5টার মধ্যেই থাকে। আর আরো যদি থাকে সেগুলো তোমাদের থার্ড ব্র্যাকেটে দেওয়া থাকবে, বা আমি যদি অন্য থাকে তাহলে অঙ্কের সময় বলে দেবো, সেটা মনে রাখতে হবে। তারপর 3 নম্বর, দেখো 3 নম্বর, মূল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে। এখানে মূল কনসেপ্টটা যদি পুরো ভিডিও বানাতে যাই তাহলে রাসায়নিক গণনটা ধরতে পারবো না, ওই জন্য সূত্র হিসেবে বলছি আমি। দেখো, এক মোল মানে কি বুঝবে তোমরা, 1 মোল সমান গ্রামে প্রকাশিত আণবিক ভর। গ্রামে প্রকাশিত আণবিক ভর 1 মোল মানে, তার মানে কি, মানে ধরো নাও H2O এর ক্ষেত্রে বের করছি। H2O এর ক্ষেত্রে ধরো নাও এর 18 বেরিয়েছে আণবিক ভর মানে হচ্ছে পারমাণবিক ভরের যোগফল, আর পারমাণবিক ভর মানে হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা। এবার 18 বেরিয়েছে, তাহলে এটাকে গ্রামে প্রকাশ করে দিলাম, গ্রাম। তাহলে আমরা কি পেলাম, যে জলের 1 মোল সমান হচ্ছে 18 গ্রাম। তাহলে আণবিক গুরুত্বটাকে গ্রামে প্রকাশ করব, দিয়ে যেটা পাবো সেটাই হবে তার 1 মোল। বেশ। তারপর 4 নম্বর সূত্র দেখো, 4 নম্বর হচ্ছে 1 মোলের আয়তন, 1 মোলের আয়তন সমান 22.4 লিটার। 22.4 লিটার সমানই হচ্ছে 22,400 সিসি বা সেন্টিমিটার
22,400 সিসি বা সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বেশ। তারপর 5 নম্বর সূত্রটা দেখো। 5 নম্বর সূত্রটা হচ্ছে 1 মোল সমান 6.023 ইন্টু 10⁻23 কণা। 1 মোল মানেই তার মধ্যে এতগুলো কণা থাকবে। ঠিক আছে, আর একটা সূত্র তোমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে যে 6 নাম্বার, সেটা হচ্ছে আণবিক গুরুত্ব বা আণবিক ভর সমান হচ্ছে 2 গণিত বাষ্প ঘনত্ব। 2 গণিত বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব জিনিসটা কি? বাষ্প ঘনত্ব জিনিসটা আমি এখানে একবার বলি। আর আণবিক ভর হচ্ছে তোমার 2 গণিত বাষ্প ঘনত্ব। এটা হচ্ছে একটা ফর্মুলা, বা এটাকে এইভাবে লিখতে পারি আমরা যে m সমান হচ্ছে 2d। m সমান হচ্ছে 2d। m সমান হচ্ছে 2d। তো সূত্রগুলো তো আমরা দেখলে, সূত্রগুলো ভালো করে পড়বে। সূত্রগুলো না দেখলে অঙ্কগুলো করতে পারবে না। প্রথম সূত্রটা হচ্ছে তোমার আরেকবার বলে দিই, বাষ্প ঘনত্বটা আমি তারপর বলছি যে বাষ্প ঘনত্বটা কি জিনিস। আণবিক ভর সমান হচ্ছে পারমাণবিক ভরের যোগফল। একটা অণুর ভর সমান হচ্ছে তার মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের ভরের যোগফল। ঠিক আছে, এবার পারমাণবিক ভর সমান আবার কি? সেই প্রত্যেকটা অণুর পারমাণবিক ভরের যোগফল বললাম, প্রত্যেকটা পরমাণুর। আর প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর সমান হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, যেমন H2O এর ক্ষেত্রে H2O আণবিক ভর সমান কত? সমান হচ্ছে 2টো হাইড্রোজেন পরমাণুর ভর প্লাস একটা অক্সিজেন পরমাণুর ভর। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে এই সূত্রটা খাটবে না। অক্সিজেনের ক্ষেত্রে কি? অক্সিজেনের ক্ষেত্রে একটা পরমাণুর ভর সমান হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা। আর যাদের ক্ষেত্রে এটা খাটে না, যে 2 গণিত পারমাণবিক সংখ্যা হয় না তাদের পারমাণবিক গুরুত্বটা, যেমন ক্লোরিনের 7 পারমাণবিক সংখ্যা, তাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 34। কিন্তু আসলে 34 তার পারমাণবিক ভর হয় না, 35.5 হয়। আর এফির ক্ষেত্রে 55.85 হয়। এগুলো কেন হচ্ছে 0.5, 0.4, এগুলো পয়েন্ট কেন হচ্ছে, ডবল কেন হচ্ছে না পারমাণবিক সংখ্যার, এগুলো আমি পরে ডিটেলসে ভিডিও করে সেগুলো তোমাদেরকে বোঝাবো। তারপর 1 মোল সমান কি? 1 মোল সমান হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। কোন অণুর ভরকে, মানে আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি আমরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তার 1 মোল। আর 1 মোল মানে 1 মোলের আয়তন কত? 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, মানে 22,400 সিসি বা সেন্টিমিটার কিউব। মানে 1 লিটার সমান 1000 সিসি। তো আর এই 1 মোলের আয়তনটা মানে কোন কন্ডিশনে 22.4 লিটার? সেটা যদি এসটিপি হয়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়, আর প্রেসারটা যদি 1 atm হয়, তবেই সেটা হবে। আর 5 নম্বর হচ্ছে 1 মোল সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কণা। যদি 1 মোল কোনো কণার মধ্যে, 1 মোল কোনো মানে যৌগের মধ্যে কতগুলো কণা আছে যদি বলে, বা কতগুলো অণু আছে, তাহলে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, বেশ। আর 6 নম্বর হচ্ছে আণবিক ভর সমান 2 গণিত বাষ্প ঘনত্ব। m সমান 2d। এই বাষ্প ঘনত্ব জিনিসটা কি সেটা বলি। দেখো, বাষ্প ঘনত্ব জিনিসটা আমি যদিও তোমাদের গ্যাসের আচরণ যে যখন পড়িয়েছি তখন একটা পাঠের মধ্যে বাষ্প ঘনত্ব জিনিসটা বলা আছে, তাও আরেকবার বলি। দেখো বাষ্প ঘনত্ব জিনিসটা কি। বাষ্প ঘনত্ব সমান হচ্ছে সমায়তন কোন গ্যাসের ওজন বাই সমায়তন H2 গ্যাসের ওজন। ঠিক আছে, সমায়তন H2 গ্যাসের ওজন। বুঝতে পারলে? বেশ। আর এটা কখন হবে? একই চাপ ও তাপমাত্রায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একই চাপ ও তাপমাত্রায় সমায়তন কোন গ্যাসের ওজন বা সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, সেটা হচ্ছে তোমাদের বাষ্প ঘনত্বের সংজ্ঞা। বাষ্প ঘনত্ব এটা। আর এই বাষ্প ঘনত্ব সমান কি হয়? বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের কি সম্পর্ক? m দিয়ে বড় বাষ্প ঘনত্ব, আণবিক ভরকে বোঝাচ্ছি, আর d দিয়ে বোঝাচ্ছি বাষ্প ঘনত্ব। তাহলে m সমান হচ্ছে 2d। এইটা হচ্ছে তোমাদের এখানে একটা এরকম অঙ্ক থাকতে পারে যে m সমান 2d দিয়ে একটা অঙ্ক থাকতে পারে। এটা হচ্ছে তোমার m সমান 2d। ঠিক আছে, সূত্রগুলো আমরা জানলাম, আণবিক ভর, পারমাণবিক ভর, সব কনসেপ্ট গুলো জানলাম। এবার
এবার আমাকে জানতে হবে যে এবার রাসায়নিক সমীকরণ থেকে কিভাবে আমরা অঙ্কগুলো করব সেটা আমাদেরকে জানতে হবে। আর তার আগে তোমরা যদি ব্যালেন্সের ব্যাপারটা না জানো, যে কিভাবে একটা সমীকরণ ব্যালেন্স করতে হয়, সেই জিনিসটাও আমি একটু বলে রাখি তোমাদের। সেই জিনিসটা যদি একটু জানতে চাও তাহলে দেখো, তোমাদের কাজে লাগবে। ধরে নাও এখানে আমি কেমিক্যাল ব্যালেন্স, কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্স যদি জানতে চাও, দেখো ধরে নাও N2 প্লাস H2, N2 প্লাস H2 থেকে NH3 তৈরি হয়েছে। NH3, N2 প্লাস H2 থেকে NH3 তৈরি হয়েছে। এবার আমরা কি করব, আমরা N2 কতগুলো আছে জানি না, N এর আগে কত সংখ্যা হবে আমরা জানি না, তাহলে আমরা এটাকে A ধরে নেব। H2 এর কতগুলো সংখ্যা হবে আমরা জানি না, এটাকে আমরা B ধরে নেব। আর NH3 এর কতগুলো, সামনে কতগুলো NH3 লাগবে সেটাও জানি না, তাহলে এখানে C ধরে নেব। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা জানি যে এদিকে যতগুলো, যে অণুটা এদিকে যতগুলো থাকবে ততগুলো ওইদিকেও থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এদিকে নাইট্রোজেন কতগুলো আছে, 2A সংখ্যক আছে, 2A সংখ্যক। আর এদিকে নাইট্রোজেন কতগুলো আছে, C। তাহলে এখানে লিখতে পারি আমরা 2A সমান C লিখতে পারি, এটা একটা সমীকরণ হলো। তারপর এদিকে হাইড্রোজেন কতগুলো আছে, দেখো 2B, একটা B সংখ্যক হাইড্রোজেন, B এর H2 এর আগে B আছে, আর H2 আছে কতগুলো, এই একটা H2 এর মধ্যে কতগুলো H আছে, দুটো, আর B সংখ্যক আছে, তার মানে BH মানে 2B সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, সমান এদিকে কতগুলো আছে, এখানে H3 আছে আর একটা C সংখ্যক আছে, তাহলে 3C, তাহলে 2B সমান পেলাম 3C। এটা হচ্ছে 2 নাম্বার, দুটো সমীকরণ পেলাম। এবার আমরা A B C এর মান পেয়ে গেলে আমরা কার আগে কোন সংখ্যাটা বসবে, মানে কত সংখ্যক বা কত মোল, আসলে ধরে নাও A প্লাস B থেকে C তৈরি হয়েছে, এর আগে যদি 1 থাকে আর 1 থাকে, তার মানেটা কি, মানে 1 মোল A 1 মোল B যুক্ত হয়ে 1 মোল C তৈরি করেছে। তাহলে এখানে কত মোল করে আছে আমরা সেটা জানি না, বুঝতে পারলে? একটা যখন সমীকরণের মধ্যে তার সংখ্যাটা লেখা থাকে সেটাকে বলে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, সেটাকে বলা হয় তার মোল মানে অত মোল বিক্রিয়া করেছে আমরা বলতে পারি। বেশ, তারপর দেখো এখানে এবার কি করবো, আমরা এবার যে কোনো একটাকে 1 ধরে নেব। আমরা এখানে ধরে নাও এটাকে 1 ধরে নিচ্ছি, ধরি A সমান 1, ধরি A সমান 1। A সমান যদি 1 হয় তাহলে এখানে এই সমীকরণটাতে বসাও, তাহলে 2 into 1 সমান হচ্ছে C, 2 into 1 সমান হচ্ছে C। তাহলে C সমান আমরা কি পেলাম, C সমান পেলাম 2, C সমান পেয়ে গেলাম 2 এই সমীকরণটা থেকে, C সমান পেয়ে গেলাম 2। তারপর এবার এখানে দ্বিতীয় সমীকরণে দেখো 2 into B সমান হচ্ছে C, 3 into C, তাহলে 3 into C মানে 3 into 2, C এর মান আমরা পেয়ে গেছি, এই সমীকরণটা থেকে করছি আমরা। 2 into B, 2B সমান 3 into C, C এর মান আমরা পেয়ে গেছি 2 বসিয়ে দিলাম। তাহলে এখানে B এর মান কত পাচ্ছি, এই 2 কেটে যাবে, তাহলে B সমান আমরা পেলাম 3, B সমান আমরা কত পেলাম, B সমান পেলাম 3। তাহলে A সমান পেলাম 1, C সমান পেলাম 2 আর B সমান পেলাম 3। তাহলে এখানে এবার বসিয়ে দেবো, তাহলে এখানে আমরা A সমান কত পেয়েছি 1, B সমান আমরা কত পেয়েছি, B সমান হচ্ছে তোমার 3, আর এখানে আমরা C সমান কত পেয়েছি, C সমান পেয়েছি 2, C সমান পেয়েছি আমরা 2। তাহলে আমরা সমীকরণটা কি জানলাম, N2 প্লাস 3H2 সমান 2NH3, N2 দুটো আছে, এদিকে নাইট্রোজেন, এদিকেও দুটো নাইট্রোজেন, এদিকে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এদিকেও 3 দুগুণে 6টা হাইড্রোজেন। তো আমরা সহজেই একটা সমীকরণকে এই পদ্ধতির মাধ্যমে ব্যালেন্স করতে পারি। এখানে এই চ্যাপ্টারে তোমাদের ব্যালেন্সের কোনো অসুবিধা হবে না, ব্যালেন্স তোমরা নিজে নিজে করতে পারবে। বেশ, এবার দেখো, এবার অঙ্কগুলোতে আসি, অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, তোমাদেরকে ভালো করে অঙ্কটা পড়ে তারপর সমীকরণটা লিখে তারপর করতে হবে। পদ্ধতিটা কি আমি পয়েন্ট করে লেখাবো না, পদ্ধতি পয়েন্ট করে লেখালে ভিডিওটা বড় হবে ফালতু। আমি ডাইরেক্ট অঙ্কতে চলে যাব, সেখানেই ডাইরেক্ট পদ্ধতিটা বলবো। দেখো তোমাদের প্রথম অঙ্কটা বলেছে 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে অঙ্কটা লিখে ফেলি। বলছে 130 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে
বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমার অঙ্কটা। 130 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তো দেখো অঙ্কটা প্রথমে ভালো করে পড়তে হবে। 130 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। দস্তা মানে হচ্ছে তোমার জিঙ্ক, জেডেন। আর তোমাদের এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে, থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে যে জেডেন সমান 65.4। আমি বললাম তোমাদেরকে যে যেগুলো তোমরা জানো না সেগুলো তোমাদের এখানে দেওয়া থাকবে। 65.4 এটা কি দেওয়া আছে বলো তো? এটা পারমাণবিক গুরুত্বটা দেওয়া আছে বা পারমাণবিক ভরটা দেওয়া আছে। ঠিক আছে, বেশ। দেখো বলছে 130 গ্রাম দস্তা জেডেন লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে, তাহলে আমরা জেডেন প্রথমে লিখবো। জেডেন কার সঙ্গে বিক্রিয়া করেছে? H2SO4 এর সঙ্গে। তাহলে জেডেন প্লাস H2SO4 করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। জেডেন প্লাস H2SO4 এর বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? এটা তোমরা জানো, প্রতিস্থাপন বিক্রিয়া, খুব সহজেই পড়েছো তোমরা, ছোট ক্লাস থেকে পড়ে আসছো। তাহলে এটা হবে ZnSO4 প্লাস H2, ZnSO4 প্লাস H2। ঠিক আছে, এবার এখানে দেখো এখানে ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই। এখানে তোমার H2 আর এখানে H2 দুটো হাইড্রোজেন আছে, এখানে যে একটাই ZnSO4। ঠিক আছে, এবার দেখো এবার বলেছে 130 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে দস্তাটা তোমার কাজে লাগবে কারণ 130 গ্রাম বলে দিয়েছে। আর কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন মানে এই দুটো জিনিস তোমাকে কাজে লাগবে। আর সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কোনো কাজে লাগবে না। তাহলে আমাকে কি কি কাজে লাগবে? দস্তাটা, জিঙ্কটা কাজে লাগবে, আর H2টা কাজে লাগবে। আর H2SO4 আর ZnSO4 নিয়ে আমার কোনো কাজ নেই। এটা আগে বুঝতে হবে। এখানে বলেছে যে 130 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে দস্তাটা দরকার আমার, যে বিক্রিয়া করছে, আর কি উৎপন্ন করছে? H2। এই দুটো জিনিসকে আমার দরকার। ঠিক আছে, এবার কি করবো আমি? এবার আমাকে এদের আণবিক গুরুত্বটা বের করতে হবে বা পারমাণবিক গুরুত্ব। এটা একটা পরমাণু, তাহলে এর পারমাণবিক গুরুত্বটা বের করবো। এর পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 65.4 গ্রাম, গ্রামে লিখবো। ঠিক আছে, বেশ। গ্রামে আমি বলেছি যে গ্রামে যদি লিখি আণবিক ভরটাকে, এটা এর একটা মানে জেডেন তো একটা ধাতু, তার মধ্যে জেডেন এর পরমাণুগুলো থাকে, তাই যে একটা জেডেন এর এটা অণু বলা যেতে পারে কারণ জেডেন একটা ধাতু। আর এইটা তো একটা পরমাণু দিয়ে তৈরি, একটাই পরমাণু, এটা জেডেন একটা সিঙ্গেল পরমাণু, ওই জন্য এটা পারমাণবিক ভর বলা ভুল হবে, আণবিক ভর বলাটা ভুল হবে। তাহলে গ্রাম বললাম এখানে, তাহলে 1 মোল জেডেনের ভর এটা পেয়ে গেলাম 65.4 গ্রাম। গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটাই বলেছি 1 মোল। তারপর দেখো H2 আমরা জানি যে এটা এক্সেপশন বটে। এই এক্সেপশনে এইচটা আমি লিখিনি। হ্যাঁ, এই এক্সেপশনে আমি ওখানে H2 বের করার সময় বললাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে ভর সংখ্যা কত হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম 1 1, এর ভিতরে একটাই প্রোটন থাকে, তাহলে এর ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 1, পারমাণবিক ভর হচ্ছে 1। আর পারমাণবিক ভর মানে পারমাণবিক ভর একটা হাইড্রোজেনের 1, তাহলে একটা H2 অণুর ভর কত হবে? দুটো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভরের যোগফল, তাহলে হবে এখানে 2 × 1, তার মানে হচ্ছে 2 গ্রাম। 2 গ্রাম হলো। তাহলে আমাকে বলেছে এবার ঐকিক নিয়ম করব। 130 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা কি দেখছি? এখানে দেখছি 65.4 গ্রাম, 65.4 গ্রাম দস্তা উৎপন্ন করে 2 গ্রাম H2, 2 গ্রাম H2। তাহলে 1 গ্রাম কত করবে আর 130 গ্রাম কত করবে? তাহলে 1 গ্রাম দস্তা, অতএব 1 গ্রাম দস্তা উৎপন্ন করে 2 বাই কত হবে? 65.4। আর 130 গ্রাম কত করবে? 130 গ্রাম দস্তা কত হাইড্রোজেন উৎপন্ন করবে? তাহলে 2 বাই 65.4 গণিত 130, গণিত 130। এটা কাটাকাটি করলে কত আসবে তোমাদের? কাটাকাটি করলে তোমরা এখানে 65.4 আছে, এটা দশমিকটা তুললে উপরে 10 হবে। এটাকে তোমরা 65.4 আছে, এটা তোমরা যদি 2 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হচ্ছে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 327। আর উপরে তোমার কত আছে? উপরে তোমার আছে 7 আর 2 9 আর 3 12, আর এটা হচ্ছে তোমার 10 আছে। আচ্ছা, এটা তোমার কত আসছে? 130.8 বলেছে। হ্যাঁ, অঙ্কটা এখানে 130.8 বলেছে, বুঝলে? 130.8 বলেছে।
তাহলে এটা কাটাকাটিটা হবে আর কি। এখানে তোমার একটু ভুল হয়েছে, এটা অঙ্কটাতে ভুল করেছি, অঙ্কটা টুকতে, যেখানে 130.8 বলা আছে, 130.8, তাহলে গ্রাম, এত গ্রাম, তাহলে এখানে এটা হয়ে যাবে তোমার 130.8। মাঝখানে একটু ভুল হলে আমাকে ক্ষমা করবে, মানুষ মাত্রই ভুল হয়। তো এখানে তোমার এখানে এটা 130.8 হবে, কিছু না, এটা এমন কিছু ভুল না, এটা তোমার টুকতে ভুল হতেই পারে। এটা তোমার 65.4, এটা হলো 65.4, ওপরে গুণ হবে 130.8। এবার দেখো এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমরা পেলাম 4 গ্রাম, 4 গ্রাম H2, 4 গ্রাম H2। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 130.8 গ্রাম দস্তা 4 গ্রাম H2 উৎপন্ন করবে, 4 গ্রাম H2 উৎপন্ন করবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা দেখো। ব্যালেন্স নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে, যে আমরা সমীকরণ ব্যালেন্স করতে পারবো না, তোমাদের এমন কোনো অঙ্ক আসবে না যে তোমরা সেখানে সমীকরণ ব্যালেন্স করতে পারবে না, ঠিক আছে। সিম্পল ওই মেথড যেটা বললাম আমি, সেখান থেকেই তোমরা ব্যালেন্স করতে শিখে যাবে, কোনো চিন্তা নেই। তারপর দেখো, তারপরের অঙ্কটা বলছে 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামকে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। 2 নম্বর অঙ্ক, 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। দেখো, লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে বলেছে, তাহলে আবার অঙ্কটা ভালো করে পড়বো আমরা। বলেছে 100 গ্রাম H2 পেতে হলে, 100 গ্রাম H2 পেতে হবে, তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে কার বিক্রিয়া ঘটাতে হবে, লঘু H2SO4। তাহলে আমরা লিখে ফেলবো বিক্রিয়াটা, Mg তার সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাচ্ছি, Mg প্লাস H2SO4 সমান হচ্ছে, এটাও সেই প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও একই বিক্রিয়া, এটা কি হবে MgSO4 প্লাস H2, ঠিক আছে। আর ব্র্যাকেটে তোমাদের এখানে থার্ড ব্র্যাকেটে না, এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে ম্যাগনেসিয়ামের 24 দেওয়া আছে, তো এখানে অঙ্কটা 100 গ্রাম আছে, তাহলে এখানে তোমরা ম্যাগনেসিয়াম, এখানে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে Mg সমান 24 দেওয়া আছে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা এখানে বলেছে 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। আবার এত গ্রাম হাইড্রোজেন পেতে হলে, তাহলে হাইড্রোজেনটা লাগছে আমাদের, কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, কত গ্রাম ম্যাগনেসিয়াম, তার মানে এটাও লাগবে, ম্যাগনেসিয়ামও লাগবে, হাইড্রোজেনও লাগবে, আর এই দুটো আমাদের কোনো কাজে লাগবে না, এই দুটো। এখানে বলাই আছে যে 100 গ্রাম H2 পেতে হবে, তাহলে H2 তো লাগবেই, আর কত গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামটা লাগবে, আর H2SO4 MgSO4 দুটোই কাজে লাগবে না। তাহলে প্রথমে এদের আণবিক ভরটা বের করতে বলেছি, এর ক্ষেত্রে পারমাণবিক ভর সমান এখানে 24 দেওয়া আছে, 24 গ্রাম দেওয়াই আছে এটা, আর H2 এর ক্ষেত্রে আমরা এখনই দেখলাম 2 গ্রাম, তাহলে আবার একই প্রসেস, 100 গ্রাম H2 পেতে হবে, তাহলে 2 গ্রাম H2 পেতে হলে, এটা একটু উল্টো করে লিখতে হবে, 2 গ্রাম H2 পেতে হলে, H2 পেতে Mg প্রয়োজন কত, 24 গ্রাম, তাহলে 1 গ্রাম H2 পেতে ম্যাগনেসিয়াম প্রয়োজন কত, 24/2, তাহলে 100 গ্রাম H2 পেতে ম্যাগনেসিয়াম প্রয়োজন সমান 24/2 গণিত 100, তার মানে এটা কাটাকাটি করলে কত হবে 50, তাহলে 24 গণিত 50। তোমাদেরকে যেরকম বলবে অঙ্কটা সেরকম হিসাবে ঐকিক নিয়মটা সাজিয়ে নিতে হবে। তাহলে তোমার 2 গ্রাম H2 পেতে Mg প্রয়োজন 24 গ্রাম, তাহলে 1 গ্রাম পেতে আর 100 গ্রাম পেতে, ঠিক আছে। তাহলে এখানে এটা তোমার 50 দিয়ে কাটলো, বা এটাকে 12 দিয়ে কাটতে পারো, একই ব্যাপার। তাহলে 5 4 20 শূন্য হাতের 2, 5 দুগুণে 10 আর 2 12, তাহলে 1200 গ্রাম Mg প্রয়োজন।
1200 গ্রাম mg প্রয়োজন। তাহলে আমরা দেখিয়ে দেখলাম যে 100 গ্রাম H2 পেতে হলে 1200 গ্রাম mg প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, বেশ। তারপরে তৃতীয় অঙ্কটা দেখো। তো এখানে এই দুটো অঙ্ক একই টাইপের ছিল, আর একটু অন্য টাইপের অঙ্ক দেখো। মোল দিয়ে বা কোনো কণার সংখ্যা দিয়ে থাকতে পারে, বা আয়তন হিসেবে যদি কোনো অঙ্ক দেয় তাহলে সহজেই করতে পারবে তোমরা। এই চ্যাপ্টার থেকে গ্যারান্টি মার্কস তোমরা পেয়ে যাবে, এখান থেকে কোনো চাপ নেই, একটাই অঙ্ক থাকে এখান থেকে, আর এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন থাকতে পারে। দেখো তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো, একটু আলাদা ধরনের অঙ্ক দেখি, এখানটাতে রয়েছে মনে হয় আয়তন দিয়ে। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, এইটা কাজে লাগবে। বলছে 3 নম্বর অঙ্কটা 12.26 গ্রাম 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে এসটিপি তে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে? কত আয়তনের, আয়তন দিয়ে বললাম যে এটা একটা দরকার, আয়তনের O2 বা অক্সিজেন উৎপন্ন করবে। ব্র্যাকেটে কি দেওয়া আছে যে পটাশিয়াম সমান 39, এগুলো দেওয়া আছে, কে সমান দেওয়া আছে 39, সিএল সমান দেওয়া আছে 35.5, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে অক্সিজেন সমান 16, মানে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বগুলো দেওয়া আছে। ঠিক আছে, বেশ। দেখো এখানে কি হবে, দেখো এখানে বলেছে যে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তাহলে পটাশিয়াম ক্লোরেটের সংকেত তোমাদের জানতে হবে। তোমরা অক্সিজেন প্রস্তুতির সময় জেনেছিলে যে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরি করা হয়, অক্সিজেন প্রস্তুতি যখন ছিল তোমাদের। তারপরে তো এখানে কোথায় ছিল ওটা, 7 না 7 বা 8 ক্লাসে, যে কোনো একটা ক্লাসে ছিল। পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে, তাহলে পটাশিয়াম ক্লোরেটের সংকেত জানতে হবে। পটাশিয়াম মানে হচ্ছে কে, পটাশিয়াম হচ্ছে কে, আর ক্লোরিন হচ্ছে সিএল। আসলে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3। ঠিক আছে, এই সংকেত তোমাদের মনে রাখতে হবে একটু। পটাশিয়াম ক্লোরাইড তোমরা আগে পড়েছো যে অক্সিজেন প্রস্তুতির সময় পটাশিয়াম ক্লোরাইড লাগে, আর এইটাই মনে হয় এখানে একটু মনে রাখার মতো মানে ফর্মুলা আছে, এই সংকেত আছে, আর বাকিগুলো প্রায় সবই জানো তোমরা। তাহলে KClO3 পটাশিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হবে বলেছে, O2 উৎপন্ন হবে। তাহলে O2টা এখানে লিখি, O2 উৎপন্ন হলো। তাহলে O2 যদি উৎপন্ন হয়, O2 উৎপন্ন হলো, আর এখান থেকে কি উৎপন্ন হবে, আর এখান থেকে কি উৎপন্ন হওয়ার চান্স আছে, দেখো একটা O চলে গেল, O2 এখান থেকে চলে গেল, আর কি পড়ে আছে, KCl পড়ে আছে, একটা O পড়ে আছে বলতে পারো, কিন্তু ওখানে যদি 2 অণু হয় বা 3/2 অণু হয় তাহলে তো তিনটেই লেগে যাবে। যদি এখানে 3/2 অণু হয় তাহলে 3টে অক্সিজেন লেগে যাবে, তাহলে এখানে অক্সিজেন চলে গিয়েছে আর KCl, তাহলে পড়ে থাকলো KCl, তাহলে KCl প্লাস O2, তাহলে KClO3 থেকে কি কি তৈরি হয়, KCl প্লাস O2। এবার ব্যালেন্স করতে হবে, দেখো এদিকে একটা ক্যালসিয়াম, ক্লোরিন একটা, কিন্তু অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন 2টো। তাহলে আমি বলেছি আবার এটাকে A ধরে নেবো, এটাকে B ধরে নেবো, এটাকে C ধরে নেবো। তাহলে A থেকে দেখো সমীকরণ, এখানে পটাশিয়াম কতগুলো আছে, পটাশিয়াম আছে A সংখ্যক, তাহলে এখানে লিখবো A, আর এখানে পটাশিয়াম কতগুলো আছে B, তাহলে A সমান পেলাম B, A সমান কি পেলাম B, A সমান এখানে কি পেলাম B, বেশ। আর এখানে তোমার ক্লোরিন কতগুলো আছে, ক্লোরিন আছে তোমার A সংখ্যক, তাহলে এটাকে 1 নম্বর দিলাম। আর ক্লোরিন আছে A সংখ্যক, তাহলে A সমান হচ্ছে, এদিকেও ক্লোরিন আছে B, তাহলে A সমান B, তাহলে আরেকটা সমীকরণ পেলাম A সমান B। ঠিক আছে, একই সমীকরণে এলো এটা, বেশ ঠিক আছে থাকুক। তারপর দেখো ক্লোরিন অক্সিজেন কতগুলো আছে, 3টে, তাহলে 3A সমান, এদিকে অক্সিজেন কতগুলো আছে, এদিকে অক্সিজেন আছে তোমার, এদিকে কতগুলো C, 2টো, তাহলে 3A সমান 2C, এটা হলো 3 নম্বর সমীকরণ। এবার যে কোনো একটাকে ধরে নিতে বলেছি, তাহলে ধরি A সমান 1, A সমান যদি 1 হয় তাহলে A সমান B আছে, তাহলে B সমান 1, এবার 3A সমান 2C, তাহলে A এর মানটা এখানে বসাবো, তাহলে এখানে কি পাবো, 3 × 1
সমান হচ্ছে 2 ইন্টু সি, 2c। তাহলে এখানে কি পেলাম, 2c সমান 3, বা c সমান পেলাম 3/2। c সমান কি পেলাম, 3/2। এবার দেখো, এবার একটা জিনিস এখানে করতে হবে। তাহলে এখানে দেখো এ ধরেছিলাম, বি ধরেছিলাম, সি ধরেছিলাম। পটাশিয়াম আছে এখানে এ সংখ্যক, এটা হচ্ছে পটাশিয়ামের মোল সংখ্যা বলতে পারো, বা কত মোল বা কত সংখ্যক একটা KClO3 অণু আছে। তাহলে একটা KClO3 মধ্যে একটা কে থাকে, তাহলে এ সংখ্যকের মধ্যে এ সংখ্যক থাকবে। তাহলে এ সমান এদিকে কতগুলো আছে, বিটা, তাহলে এ সমান বি। ক্লোরিন আছে এদিকে এ সংখ্যক, এদিকে ক্লোরিন আছে বি সংখ্যক, তাহলে এ সমান বি। তারপর এখানে অক্সিজেন আছে 3a, আর এখানে হচ্ছে 2c, তাহলে 3a সমান 2c। এবার এ সমান 1 ধরে নিলাম, এ সমান 1 ধরলে বি সমান 1 হবে, কেন, কারণ এ সমান বি, ঠিক আছে। আর তাহলে এ সমান 1 পেলাম, বি সমান 1 পেলাম, আর সি সমান পেলাম 3/2। এবার এগুলোকে পূর্ণ সংখ্যা, আমরা জানি যে যখনই কোনো বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হয়, তখন যৌগগুলো বা মৌলগুলো পূর্ণ সংখ্যায় বিক্রিয়া করে। তাহলে আমরা সেগুলোকে পূর্ণ সংখ্যা রূপান্তরিত করতে গেলে কি করতে হবে, দেখো এ সমান 1 পেয়েছি, বি সমান পেয়েছি 1, আর সি সমান পেয়েছি 3/2, সি সমান পেয়েছি 3/2। এবার আমি কি করব, দেখো সবার সঙ্গে 2 গুণ করে দেবো, সবার সঙ্গে 2 গুণ করে দেবো। সবার সঙ্গে যদি 2 গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব পূর্ণ সংখ্যায় পেয়ে যাব। তাহলে এটা কি হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3। তাহলে এ সমান 2, বি সমান 2, সি সমান 3, হয়ে গেল ব্যালেন্স। তাহলে এ সমান এখানে লিখবো কত, এখানে লিখবো 2, 2, আর বি সমান কত লিখবো, এখানে বি সমান কত লিখবো, বি সমান এখানে সমান দিয়ে দিই, এটা অ্যারো দিতে হবে না, এখানে তোমার সমান দিয়ে দিই। এটা ছিল 2KClO3 সমান সমান, এটা KCl ছিল, KCl এর আগে বি ছিল, তাহলে বি সমান কি হচ্ছে, বি সমান হচ্ছে তোমার, বি সমান হচ্ছে 2, তাহলে 2KCl। আর অক্সিজেনের জায়গাতে, সি এর জায়গাতে কত বসাবো, সি এর জায়গাতে বসাবো 3, তাহলে হয়ে গেল তোমার 3O2, 3O2। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম, আমাদের অঙ্কের জন্য প্রয়োজনীয় সমীকরণটা আমরা পেয়ে গেলাম। অঙ্ক করতে করতে এগুলো তাড়াতাড়ি করতে পারবে তোমরা, বোঝানোর জন্য দেরি হলো, বেশ। এবার দেখো, এবার বলেছে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কত আয়তনের O2 উৎপন্ন করবে। তাহলে আমাদের এইটা লাগবে আর O2টা লাগবে, আমাদের এইটা কোনো কাজে লাগবে না, অঙ্কটা পরেই বুঝলাম। তারপর দেখো 2KClO3, তাহলে এর আণবিক ভর বার করতে হবে, এর আণবিক ভর বার করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে 2টাকে ব্র্যাকেটে রাখবো, আর এর ভিতরে কতগুলো আছে, পটাশিয়ামের কত 39, তাহলে 39 বসালাম, প্লাস ক্লোরিনের কত 35.5, 35.5, আর অক্সিজেন 3টে আছে, O3 একটা অণু বটে, তাহলে অনুর ভর সমান কি বলেছি, পারমাণবিক ভর, আর পারমাণবিক ভর সমান 2 ইন্টু পারমাণবিক সংখ্যা। তাহলে একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত, একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত, 2 ইন্টু পারমাণবিক সংখ্যা, আর এখানে 3টে আছে, তাহলে এখানে হবে 3 ইন্টু 2 ইন্টু 8, 3 ইন্টু 2 ইন্টু 8। তাহলে এখানে একটা অক্সিজেনের পারমাণবিক ভর কি বলেছি, সূত্রটাতে কি বললাম, পারমাণবিক ভর সমান 2 গুণিত পারমাণবিক সংখ্যা। তাহলে 3টে অক্সিজেনের পারমাণবিক ভর কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 8, 2 ইন্টু 8 একটার, আর 3টে আছে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 8, বেশ। তাহলে এইটা তোমার আসবে 2 গুণিত, এটা যোগ করলে তোমরা পাবে 122.5, এটা আমার মনে আছে ওই জন্য বললাম। আর এটা তোমার 245 গ্রাম, তাহলে 245 হয়ে গেল গুণ করলে। আর এদিকে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন আছে O2, একটা অক্সিজেনে 2 গুণিত 8, তাহলে দুটোর কত 2 গুণিত 8 গুণিত 2, আর 3টে আছে এখানে, ঠিক আছে। তাহলে তোমার এখানে হলো, এখানে হবে 3 ইন্টু, বাইরে 3টে আছে, আর একটা অক্সিজেনের এখানে তোমার 2 ইন্টু 8, 2 ইন্টু 8 ইন্টু 2, একটা অক্সিজেনের হচ্ছে তোমার 2 ইন্টু 8, আর এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে 2 ইন্টু 8 ইন্টু 2, এটা হলো O2, আর বাইরে 3 আছে, এই 3টাকে এইভাবে লেখো থার্ড ব্র্যাকেটে লেখো। O2টা হচ্ছে তোমার একটা অক্সিজেনের 2 গুণিত 8, আর দুটো অক্সিজেন আছে, তাহলে 2 গুণিত 8 গুণিত 2, আর এখানে তোমার তিনটে অণু আছে, O2, তাহলে এখানে হলো তোমার এটা কত হচ্ছে 96 গ্রাম, 8 দুগুণে 16, 32, 32, 3 32 এবং 96, বেশ। এবার বলেছে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে কত এসটিপি তে কত আয়তনের O2 উৎপন্ন করবে, কত আয়তনের O2। তাহলে আমার এখানে এইটা বের করার কোনো দরকার নেই, এই অক্সিজেনের গ্রাম সংখ্যাটা বের করার কোনো দরকার নেই, ঠিক আছে। কিভাবে করব, দেখো এখানে এটা বের করে দেখানো হলো, এটা লাগবে না। দেখো বলেছে 3O2 আছে, তাহলে 3O2 মানে হচ্ছে 3 মোল অক্সিজেন। বললাম আমি যে এর আগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে তার মোল সংখ্যা 3 মোল, আর 1 মোলের আয়তন কত হয় 22.4 লিটার, আর এখানে এসটিপি বলে দিয়েছে, এসটিপি তে 22.4 লিটার হয়, তাহলে 3 মোলের কত আয়তন হবে,
3 × 22.4 লিটার, 3 × 22.4 লিটার। এখানে আমি 22.4 লিটার করছি, আণবিক ভর কেন করছি না, কত আয়তনের O2 বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে 245 গ্রাম, অতএব 245 গ্রাম KClO3 সমান 3 × 22.4 লিটার O2। সংক্ষেপে লিখছি, ভাষাগুলো বড় লিখতে পারো যে 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাই সমান এত, ভাষা বড় করে লিখতে পারো। আর 245 গ্রাম KClO3 থেকে কত পেলাম, তাহলে এখানে 245 গ্রাম থেকে 3 × 22.4 লিটার O2 পেলাম। আর তাহলে 12.26 থেকে কত পাবো, ডাইরেক্ট করে দিচ্ছি। 12.26 গ্রাম থেকে কত পাবো, 1 গ্রাম থেকে কত পাবো, 3 × 22.4 বাই 245, আর এখানে হচ্ছে 12.26। এটা কাটাকাটি করলে তোমরা কত পাবে, কাটাকাটি করলে তোমার আসছে, তোমার 3.36 লিটার O2, 3.36 লিটার O2। ঠিক আছে, এটা তোমার আসছে 3.36 লিটার O2। হ্যাঁ, 3.36 লিটার O2 আসছে। বুঝতে পারলে, অঙ্কটা কোনো চাপ নেই অঙ্কটাতে। যখন আয়তন বলে দেবে তখন আমরা এইভাবেই করবো। ঠিক আছে, আমাদের গ্রাম তখন আণবিক ভর বের করার কোনো দরকার নেই। এখান থেকে কি পেলাম, 245 গ্রাম KClO3 থেকে পাই আমরা 3 × 22.4 লিটার O2, তাহলে 12.26 থেকে কত পাবো। বুঝতে পারলে, আর কোনো চাপ নেই। আর একটা অঙ্ক করাই আমি, দেখো আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা লাস্ট অঙ্ক। পরের দিন নেক্সট পার্টে আরো এখান থেকে অঙ্ক করাবো, তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরো 5-6টা অঙ্ক করিয়ে দিলেই চ্যাপ্টারটা শেষ। দেখো 4 নম্বর অঙ্ক বলছে এসটিপিতে 22.4 লিটার O2 H2S উৎপন্ন করতে, H2S উৎপন্ন করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন, উৎপন্ন করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। ঠিক আছে, বেশ। ব্র্যাকেটে এখানে তোমাদের থার্ড ব্র্যাকেটে কিছু দেওয়া নেই। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটে এখানে কিছু বলেনি। বেশ, দেখো বলছে এসটিপিতে 22.4 লিটার H2S উৎপন্ন করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। ফেরাস সালফাইড মানে যে FeS থেকে বলেছে H2SO4 তৈরি করতে। তাহলে এখানে সমানটা দিয়ে রাখি, দিয়ে এদিকে লিখে রাখি H2S তৈরি করতে বলেছে, H2S তৈরি করতে বলেছে। তাহলে এখান থেকে এই বিক্রিয়াটা কিভাবে কমপ্লিট করবো, তাহলে আমরা দেখো এখানে FeS বলেছে, FeS থেকে আমাদেরকে চেয়েছে H2S। তাহলে আমরা যদি এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটিয়ে দিই, H2SO4 করলাম। দেখো এখানে H2 আর S, আমাকে H2S দরকার, আমাকে S টা আছে, H2 টা দরকার, ওই জন্য H2SO4 করলাম। আর এখানে শুধু H2 কেন করলাম না, শুধু H2 করলে FeS থেকে Fe প্লাস H2S হয়ে যেত, Fe প্লাস H2S, কিন্তু এই বিক্রিয়াটা আসলে হয় না। তাহলে এখানে H2SO4 করলাম। তাহলে আমরা কি পেলাম, FeS প্লাস H2SO4 সমান H2S চলে গেল, আর পড়ে থাকলো কি FeSO4, FeSO4 পড়ে থাকলো। বুঝতে পারলে, আমরা এই বিক্রিয়াটা লিখবো না যে Fe প্লাস H2 থেকে Fe প্লাস H2S থেকে FeS আছে এখানে, তোমার FeS আছে এখানটাতে, কি আছে এখানটাতে, FeS কোথায় আছে, এখানে FeS আছে, FeS প্লাস H2
থেকে Fe প্লাস H2S এই রিয়াকশনটা হয় না, ঠিক আছে? Fe প্লাস H2S এই রিয়াকশনটা হয় না। দেখো কি হয় তাহলে, H2S উপরের সঙ্গে রিয়াকশনটা করাতে হবে। তাহলে আমাদেরকে কি দরকার, 22.4 লিটার H2S উৎপন্ন করতে হবে। তাহলে H2S দরকার, আর কত গ্রাম ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড মানে এইটা, তাহলে এইটা দরকার আর এইটা দরকার, আর এই দুটো আমাদের দরকার নেই। FeS এর পর আর H2S এর পর আমাদের দরকার নেই। 22.4 লিটার H2S উৎপন্ন করতে, তাহলে আয়তন সংক্রান্ত কার বলা আছে, H2S এর। তাহলে H2S এর আমি আয়তন বের করব, মানে ওই 22.4 লিটার হিসেবে লিখবো, আণবিক গুরুত্ব বের করার দরকার নেই। তাহলে এখানে 1 মোল H2S আছে, 1 মোল H2S, তার মানে 22.4 লিটার, 22.4 লিটার। আর এখানে দেখো ব্যালেন্স করে আছে, H2S H2S, সালফার সালফার, ও O4 O4 Fe Fe, এটা প্রতিস্থাপন বিক্রিয়ার মতো বিক্রিয়া। বেশ, তাহলে আর কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন, তাহলে ফেরাস সালফাইডটা লাগবে, আর এটা লাগবে কত গ্রাম বলেছে, তাহলে আণবিক গুরুত্বটা বার করি। আমরা এখানে Feটা আমরা কত জানি, 55.85, আমরা 56 ধরে নিতে পারি এখানে, যেহেতু বলা নেই, বলা না থাকলে 56 ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আর এখানে সালফারের হচ্ছে তোমার, সালফারের আমরা জানি, সালফারের আমরা কি বার করবো এখানে, পারমাণবিক ভর। পারমাণবিক ভর মানে হচ্ছে 2 গুণিত পারমাণবিক সংখ্যা, তাহলে 2 গুণিত পারমাণবিক সংখ্যা সালফারের কত, 16, তাহলে 2 গুণিত 16 মানে 32, তাহলে এটা আসছে তোমার 88 গ্রাম। তাহলে পেলাম কি, 88 গ্রাম APS থেকে 22.4 লিটার H2S পাওয়া যায়। তাহলে আমাকে বলেছে 22.4 লিটার H2S পেতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে, তাহলে 22.4 লিটারই তো পেয়েছি, আর কত গ্রাম লেগেছে, 88 গ্রাম। তাহলে এখানে কিছু করারই দরকার নেই, তাহলে এখানে লিখে দেবো ডাইরেক্ট যে 22.4 লিটার কি আছে, H2S পেতে APS লাগে সমান কত, 88 গ্রাম, 88 গ্রাম, ঠিক আছে? বেশ, হয়ে গেল। তো এই আজকে এতদূরই থাক। আমরা রাসায়নিক গণনার একদম পুরো বেসিক কনসেপ্ট থেকে পুরো অঙ্ক কিভাবে করতে হয় সব আমরা জানলাম, আর একদম সূত্র টাইপের যেগুলো বললাম সেগুলো ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে। কতগুলো এক্সেপশন বলা আছে, সেই এক্সেপশন গুলো মনে রাখতে হবে। কেমিক্যাল ব্যালেন্সও বললাম, কেমিক্যাল ব্যালেন্স নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আর এগুলো করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? বেশ, তো আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমি নেক্সট পার্টে রাসায়নিক গণনা, নেক্সট পার্টে কি করাবো, রাসায়নিক গণনা নেক্সট পার্টে আমি বাকি যে অঙ্কগুলো থাকবে আরো তোমার 6-7টা অঙ্ক করে দিলে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে? বেশ, তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবে না বিশেষ করে, ঠিক আছে? থ্যাংক ইউ।